আপনি কি ভেবে দেখেছেন একটি গাড়ি বোমা শুধু কি একটি শহরের মধ্যেই বিস্ফোরণ নাকি দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক লঙ্কা কাহিনী? আমি অপরাজিত অপু আর আপনারা দেখছেন অপরাজিত ইনসাইট। চলুন আজ আমরা দিল্লির ওই এক মুহূর্তের অগ্নিজ্বালায় ছুঁয়ে দেখি পুরো ত্রিভুজ, ভারত, পাকিস্তান আর আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ, এবং সেখানে কারা, কেন, কিভাবে জড়াচ্ছে বা জড়াতে পারে। 10 নভেম্বর সন্ধ্যায় নয়াদিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের বাইরে একটি পার্কিং লটে হঠাৎই ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় রিপোর্ট বলছে কমপক্ষে 13 জন নিহত, প্রায় 25 জন আহত। প্রথমে সবাই ভেবেছিল গ্যাস সিলিন্ডার নাকি ইঞ্জিন শর্ট সার্কিট, কিন্তু ঘটনা যত এগুলো তদন্ত ততই নতুন নতুন প্রশ্ন তুলতে শুরু করলো। ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে গাড়িটির রেজিস্ট্রেশন ভুয়া ছিল। তদন্ত পাওয়া গেছে ওই গাড়িটি কয়েক মাস আগে কাশ্মীর সীমানা দিয়ে ভারতে প্রবেশ করছিল। আরও একটা চাঞ্চল্যকর সূত্র, বিস্ফোরণে ব্যবহৃত রিমোট ডিটোনেটর, ব্যাটারি প্যাক ও টাইমিং সার্কিটের মডেল কৌশলগতভাবে লস্কর-ই তৈয়বার ব্যবহৃত নকশার সঙ্গে মিলে যায়। অর্থাৎ প্রাথমিকভাবে নিঃসন্দেহে বলা যাচ্ছে না, কিন্তু সংশ্লিষ্টতা সন্দেহের মধ্যে উঠে এসেই পড়ছে। তারপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে লস্কর শৈলীর এক কমান্ডার দাবি করছেন তাদের অপারেশন ইস্ট অর্থাৎ পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে। पाकिस्तान ने अपना रोल अदा करना शुरू किया है। अल्लाह इसको इस्तिकामत के साथ खड़ा करे। अगर तुमने किताब और सुन्नत को पढ़ के तुम जिहाद के ऊपर खड़े होगे, किताब और सुन्नत का, कुरान का 8 से 12 जिहाद के ऊपर है। तुमने अगर इसको इत्तेहाद, ईमान, जिहाद फी सबिलिल्लाह फौज का माटो बनाया है, अगर तुमने जिहाद का सबक पढ़ा है, 10 मई की रात को सुन्नत को छोड़ोगे, लेकिन जब तुम्हारे ऊपर चढ़ा हुआ था, आज अल्लाह रब्बुल आलमीन ने दुनिया के हिंदुस्तान के 200 चैनल जीतना शुरू हो जाते हैं। अल्लामा इब्तिसाम अली ज़हीर बांग्लादेश के अंदर के जब उन्होंने कश्मीर की बात की है, वो तक बंगाल जो हमसे छीना गया था, तुमने ये कहा था कि हमने नजरिया पाकिस्तान को खरीदे बंगाल के अंदर था। आज अल्लाह के फजल से वो शेर बनेगा। अल्लाह ने इब्तिसाम अली ज़हीर आज बांग्लादेश के अंदर अपने बाप की तरह शेर की तरह। বিষয়টি স্থানীয় ঘটনাব্যাপী থেকে আঞ্চলিক ন্যারেটিভে পরিণত হয়। ভারতের বিভিন্ন সংবাদপত্র, টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক্স টাইমস এই লিঙ্কগুলো তুলে ধরেছে। তাদের রিপোর্টে পাকিস্তান ভিত্তিক জঙ্গি নেটওয়ার্কের ছায়া দেখানো হয় এবং বিশেষ করে পাকিস্তান ফেরত কিছু বাংলাদেশি নাগরিকদের নাম উঠে আসে যারা অভিযোগ পাওয়া সূত্রে লস্করের নেটওয়ার্কে যুক্ত থাকতে পারে বলে তদন্তকারীরা বলছেন। A new video from Pakistan has raised concerns in the Indian security circles. In that video, Lashkar-e-Toiba's commander Saifullah Saif is heard claiming that Hafiz Saeed is preparing to target India by using Bangladesh as a new operational route. The remarks were made during a public meeting in Khairpur, Tamil on the 30th of October. Saifullah claims that Lashkar operatives are active in Bangladesh and are attempting to influence local youth. He also alleges that an associate of Hafiz Saeed has traveled to Bangladesh for this purpose. এই মুহূর্তে আমাদের 3টি বড় প্রশ্ন আছে। 1, কারা সত্যি ঘটিয়েছে? 2, সেটি কতটা স্থানীয় বা আন্তর্জাতিক নেটওয়ার্ক ভিত্তিক? আর 3, বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান এতে কিভাবে প্রভাবিত হবে? প্রথম প্রশ্নে তথ্যগুলো নির্দেশ করছে যে গাড়িটি ভুয়া নথি আর সংযুক্ত হার্ডওয়্যার ব্যবহার করেছে। কাশ্মীর যুগসূত্র থাকা ভিডিও ক্লিপে দাবি উপস্থাপন সবই সন্দেহ বাড়ায়। কিন্তু এটা মনে রাখবেন, গোয়েন্দা সংস্থার দাবি এবং মিডিয়ার রিপোর্ট এসব এখনো তদন্তাধীন তথ্য। আনুষ্ঠানিকভাবে সবকিছু নিশ্চিত হয়নি, তবে ঝুঁকি যথেষ্ট গুরুতর। দ্বিতীয়ত, ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া জরুরি। দখলবিহীন নেটওয়ার্কগুলো লস্কর-ই-তৈয়বা, জৈশ-ই মুহাম্মদ দেশান্তরে কার্যক্রম চালিয়েছে। কাশ্মীর থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের ছায়া দেখা গেছে। রিপোর্টগুলো ইঙ্গিত করে তারা কক্সবাজার, চট্টগ্রাম উপকূল ও মিয়ানমার সীমান্ত অঞ্চলে নেটওয়ার্ক গঠন করছে।
কোথাও কোনো আলাদা ঘাঁটি নয়, বরং সীমান্ত ও জঙ্গলে অনুপ্রবেশের পথ হিসেবে তারা অঞ্চলগুলো ব্যবহার করছে। আর যদি পাকিস্তান ভিত্তিক কোনো অপারেশন বাংলাদেশকে বেইস হিসেবে ব্যবহার করে, তাহলে আঞ্চলিক নিরাপত্তার কাঠামো সত্যি কাঁপবে। তৃতীয়ত, বাংলাদেশের ভূমিকা ও সম্ভাব্য পরিণতি। যদি তদন্তে দেখা যায় পাকিস্তান ফেরত কিছু সক্রিয় ব্যক্তি আসলে বাংলাদেশের মাটিতে সক্রিয়, তখন পরিস্থিতি কেবল সন্ত্রাস দমন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, ভূরাজনৈতিক আঘাতটি হবে বৃহত্তর। ভারত সতর্ক থাকবে, সীমান্তে নজরদারি, গোয়েন্দা সমন্বয় বাড়বে, রাজনৈতিক চাপ ফেলবে, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও প্রভাবিত হতে পারে। এমনকি বিশ্লেষকরা বলছেন এটি হয়তো একটি নতুন প্রক্সি অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। সাইবার অপারেশন, গোপন হামলা, তথ্যযুদ্ধ সবই সম্ভাব্য। এদিকে 11 নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমকে জানান, ভারতীয় কিছু বেসরকারি মিডিয়া এই ঘটনার পরে বাংলাদেশকে জড়িয়ে যে খবর প্রচার করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কে বিশ্বাস করে। তিনি দিল্লির ওই ঘটনার তীব্র নিন্দা ও ভিকটিমদের জন্য গভীর সমবেদনা ও জানান। এখানে একটি জিনিস স্পষ্ট, সন্ত্রাস কখনো ধর্ম বা জাতির নামে সীমাবদ্ধ থাকে না। যারা মানুষকে বিভক্ত করে, ভয়ের বীজ বপন করে, তারা আমাদের সবার শত্রু। এবং ভয়ঙ্কর কথা, তারা যদি কোনো দেশের অংশ দিয়ে অন্য দেশের বিরুদ্ধে অপারেশন চালায়, তাহলে সেটা কেবল এক দেশের সমস্যা থাকবে না, তাহলে সেটা শুধুমাত্র একটা দেশের সমস্যা থাকবে না, পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। তাহলে এখন প্রশ্ন আসে, আমাদের দায়িত্ব কি? প্রথমত, তথ্য জানতে চাইতে হবে, অপতথ্য থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত, দেশের অন্তর্ভুক্ত উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনগত ও গোয়েন্দা ব্যবস্থা শক্ত করতে হবে এবং নজরদারির আওতায় আনতে হবে। তৃতীয়ত, রাজনীতির বাইরে নাগরিকদের সহমর্মিতা জরুরি এবং তা শুধুই সম্ভব জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত থাকার মাধ্যমে। বিভাজন নয়, সংহতি আমাদের রক্ষা কবচ। শেষে আমি আপনাদের একটা প্রশ্ন রাখছি, একটু ভাবেন, একটি বিস্ফোরণ যদি শুধু একটি ঘটনা না হয়ে একটি কূটনৈতিক চাল হয়ে দাঁড়ায়, তাহলে আমরা কিভাবে নিজেদের এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করব? একটি বোমা যেমন একটি শহর, একটি দেশকে ধ্বংস করে দিতে পারে, তথ্যযুদ্ধ, সন্দেহ আর বিভাজনও সমান ভয়ানক। এগুলো সমাজকে ধ্বংস করে দেয়। তাই তথ্যের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন, সংহতি রাখুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, দেখা হবে পরে অন্য কোনো প্রসঙ্গে। ধন্যবাদ সবাইকে।